স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবার জানাবো খবরের বিস্তারিত। সারা দেশে চলছে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্ট। শনিবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে 40 জনকে আটক করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। রাত 9টা থেকে জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় কঠোর নিরাপত্তার সাথে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে যৌথ বাহিনী এবং র্যাব আলাদা দুটি চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে। জেলা পুলিশ থেকেও পৃথক অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালায়। মঙ্গলবার থেকে 10 দিন জেলায় জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এই ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। এদিকে টাঙ্গাইলে এক সমাবেশে আরেক নেতা আহমেদ আজম খান বলেছেন, যারা সংস্কারের আগে ভোট চায় না তারা নির্বাচনকে ভয় পায়। এছাড়া সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গেলেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা করেন। জানান, 11 ফেব্রুয়ারি থেকে 10 দিন জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি। শেখ হাসিনার উস্কানিতে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে। জয় বাংলা স্লোগান দিয়ে রক্ত পিপাসু আওয়ামী দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র জনতার উপর নারকীয় আক্রমণ চালিয়েছে। এদিকে টাঙ্গাইল পৌর বিএনপির মহাসমাবেশে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, যারা সংস্কারের আগে নির্বাচন চায় না তারা নির্বাচনকে ভয় পায়। সংস্কার শেষ না করে নির্বাচন দেয়া যাবে না। যারা এ কথা বলেন তারা নির্বাচনকে ভয় পান। এদিকে ভোলার লালমোহনে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। কেউ আইন নিজের হাতে নেবে এটা আমরা চাই না। আমরা আশা করব বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুনরুদ্ধার করবেন। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দিতে এক জনসভায় বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। এছাড়া কক্সবাজারের পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে গুরুত্ব দিতে হবে সুশাসন প্রতিষ্ঠায়। ভবিষ্যৎ বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেরকম একটা রাষ্ট্র নির্মাণে যাতে আমরা ভূমিকা রাখতে পারি। স্বাস্থ্য খাতে ব্যয় মেটাতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। আবার রোগীর চাপে প্রত্যাশিত সেবা দিতে পারছে না সরকারি হাসপাতালগুলো। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতের সাফল্য কেবল সংখ্যায় বেড়েছে, বাস্তবে তার প্রভাব পড়েনি। প্রাথমিক স্তরে প্রতিরোধ ও প্রচারমূলক স্বাস্থ্য সেবা দেয়া গেলে রোগীর ব্যয় যেমন কমত, তেমনি আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ানের সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হতো। কুষ্টিয়া থেকে ক্যান্সার আক্রান্ত 2 বছরের নাতি আয়ানকে নিয়ে ঢাকার ক্যান্সার হাসপাতালে এসেছেন রুবিনা বেগম। ঢাকা মেডিকেল, ক্যান্সার হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় নানান পরীক্ষা নিরীক্ষাতেই দরিদ্র এ পরিবারটির খরচ হয়ে গেছে প্রায় 2 লাখ টাকা। এখনো শুরু হয়নি মূল চিকিৎসায়। সব মিলিয়ে দিশেহারা এখন পরিবারের সদস্যরা। হালকা পাতলা চিকিৎসা হয়েছে, এখনো আমার ঢাকা মেডিকেলে পরীক্ষা নিরীক্ষা করতে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে গেছে। আমার তার সামর্থ্য নাই শোনা। রোগীদের অভিযোগ, সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে চিকিৎসা ব্যয়, কিন্তু বাড়েনি কাঙ্ক্ষিত সেবা। বিশেষজ্ঞরা বলছেন, গত 2 দশকে স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নতি হলেও অব্যবস্থাপনাজনিত কারণে বেড়েছে চিকিৎসা বৈষম্য। রাজনীতিকরণ ও দুর্নীতি তো আছেই। আমাদের একই টেস্ট হসপিটাল বা ডাক্তার চেঞ্জ হলে সেটা রিপিটেডলি করতে হচ্ছে। মেডিসিনের যে পরিমাণ প্রয়োজন তার থেকে বেশি কনজিউম করছে। প্রাইভেট হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এখানে কমিশন বাণিজ্য বলে কিন্তু এটা একটা কথা প্রচলিত আছে এবং এটা সত্য। এখানে কমিশনটাকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু যে টাকাটা নেওয়া হচ্ছে
আমার আপনার কাছ থেকে সেই টাকাটা দিয়ে কিন্তু একজন ভালো প্যাথোলজিস্ট, একজন ভালো মেডিকেল টেকনোলজিস্ট, ভালো রিয়েজেন্ট এগুলো কিন্তু করা যেতে পারে এবং ভালো মেশিন দিয়ে আপনি কিন্তু সার্ভ করতে পারতেন না। তারা আরও বলছেন, স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধমূলক পদ্ধতি অবলম্বন জরুরি, তাহলে চিকিৎসকের উপর চাপ কমবে রোগীর। প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সেইটা করতে পারলে রোগ সৃষ্টি কম হয়। ইউনিয়ন এবং তার নিচে যে কর্মীরা আছে, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার যে কর্মীরা আছে এবং কমিউনিটি ক্লিনিকের যে সিএইচসিপি আছে, এই 3 গ্রুপকেই একটা আমব্রেলার নিচে আনা। প্রাইমারি হেলথ কেয়ারের ওইখানে নিউট্রিশনটা একটা বড় একটা ভূমিকা রাখার চেষ্টা করতে হবে। সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে একটি কাঠামোর মধ্যে আনা জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। আসছে মুদ্রানীতিতে ঋণের সুদহার না বাড়ানোর ইঙ্গিত মিলেছে। নতুন গভর্নরের মুদ্রানীতিতে প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এছাড়া টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং রিজার্ভ বৃদ্ধিকেও দেয়া হচ্ছে গুরুত্ব। বিশ্লেষকরা মনে করেন সুদহারে আর হাত না দেয়াই উচিত হবে কেন্দ্রীয় ব্যাংকের। বাজারে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দামের লাগাম টানার অন্যতম পদ্ধতি মুদ্রানীতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মূল্যস্ফীতি নাগালে আনতে নতুন গভর্নর দফায় দফায় নীতি সুদহার বাড়িয়েছেন। আর এতে বাড়ছে ঋণের সুদহার, কমছে বেসরকারি খাতের ঋণ, যে কারণে কমছে বিনিয়োগও। এ অবস্থায় চলতি অর্থবছরের দ্বিতীয় মুদ্রানীতিতে সুদহার না বাড়ানোর ইঙ্গিত মিলেছে। গভর্নর আহসান এইচ মনসুরের প্রথম মুদ্রানীতিতে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি এবং টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা। বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে সমুন্নত রাখা, টাকার ডিভ্যালুয়েশন, অবমূল্যায়ন রোধ করে দেখি টাকার স্ট্রেংথটা যেটা আমরা ঠিক রাখতে পারি, এবং অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান যে কাজ ইনফ্লেশন নিয়ন্ত্রণ করে। এই কয়েকটি বিষয়কে সমন্বয় করেই মুদ্রানীতি ঘোষণা করা। বিশ্লেষকরাও বলছেন এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। সুদহারে কোনো পরিবর্তন আনার পক্ষেও নন তারা। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে এবং সেই ভিত্তিতে হয়তো তারা ভাবতেও পারে যে না, এখন তো আরও একটু বাড়ানো দরকার। পরের দিকে মূল্যস্ফীতির প্রবণতা যদি আরও পরিষ্কার হয়, তখন এই ধরনের সিদ্ধান্ত আর ফার্দার বাড়ানোর সিদ্ধান্ত হয়তো বেশি গ্রহণযোগ্যতা পাবে। তবে তারা বলছেন কেবল মুদ্রানীতি দিয়েই জিনিসপত্রের দামের লাগাম টানা সম্ভব নয়। মুদ্রানীতির বাইরে আর্থিক নীতি, ফিসক্যাল পলিসি যেটা, সেখানেও কিন্তু একই রকম হতে হবে, যে সেখানেও খরচ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মুদ্রানীতি, সংকুচনমূলক মুদ্রানীতি কাজ করবে না। যৌথ জয়েন্ট উদ্যোগ ছাড়া কিন্তু আমাদের যে মূল্যস্ফীতির লাগাম বেড়েই চলেছে এটা করা সম্ভব না। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ধ্বংসস্তূপে রূপ নিয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি। বাড়িটি ঘিরে আজও ভিড় রয়েছে সাধারণ মানুষের। দূর দূরান্ত থেকে তারা এসেছেন পরিস্থিতি দেখতে। ঘটনাস্থল থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, আসলে ঠিক কি বলছেন সাধারণ মানুষ? তারা কেন আসছেন এত দূর দূরান্ত থেকে? তাদের সময় এবং অর্থ দুটোই নিশ্চয়ই খরচ হচ্ছে। আফরিন, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন, অনেক দূর থেকে। কিছুক্ষণ আগে একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি চট্টগ্রাম থেকে আসছেন, অফিসের কাজে তিনি ঢাকায় এসছেন এবং তিনি আসলে গত 15 বছরে যে আওয়ামী লীগ সরকারের স্বৈরচারী ভাব ছিল, সেই ভাবের বহিঃপ্রকাশ খুব ঘটেছে এই বাড়িটি ভাঙনের মধ্য দিয়ে, তারা এটি বলছেন। আর পাশাপাশি বলছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে আসলে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারকে এখানে পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য তাদের একটি দাবিও ছিল যে এখান থেকে যদি তাদের জন্য ব্যবস্থা করা হয়, হয়তোবা যে দুঃশাসন ছিল তার একটি জবাব দেওয়া হবে। আর আজও কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু প্রতিনিয়ত এখানে এসে তাদের যে ভাঙা স্তূপটি এটি দেখার চেষ্টা করছেন। এখন থেকে আবার কেউ কেউ রড, প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন।
বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা ভাঙ্গার কাজগুলো করছেন। তো আমরা যদি এখন একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব আপনি এখানে কেন আসছেন, একটু কি বলেন। এখানে আসছি দেখার জন্য যে এত বছর স্বৈরাচার যেভাবে সবকিছু দখল করে রাখছিল, ছাত্ররা সব উদ্ধার করছে, উন্নত করছে, তাই দেখতে আসছি। কখনো কল্পনা করতে পারি নাই যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। কখনো এই রাস্তা দিয়ে হাঁটতেও পারিনি। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আসলে আপনি এসে এখানে কি দেখেছেন? আমি দেখেছি এখানে বঙ্গবন্ধুর ৩২ নম্বর যে বাড়িটা সেটা ভাঙা হয়েছে এবং এখনো ভেঙে চুরে জনগণ নিয়ে যাচ্ছে, এটাই দেখলাম। আর স্বৈরাচার আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, এইটাই তাদের প্রতিফলটা তারা এখন পাচ্ছে। এটাই আমি আফরিন, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে সাধারণ যারা ঘুরতে আসছে তারা কিন্তু তাদের যে মনের কথাগুলো তিনি কিন্তু আপনার ডিবিসি নিউজের মাধ্যমে কিন্তু দর্শকরা শুনতে পেয়েছেন। আর বিশেষ করে কিন্তু এইখানে বেশ দূর দূরান্ত থেকে কিন্তু এখনো উৎসুক জনতার ভিড়টি কিন্তু লক্ষ্য করার মতো রয়েছে। আর বিশেষ করে এখনো ভাঙ্গার যে স্তূপটি রয়েছে সেই স্তূপটিকে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধারে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। বাকি যে ভবনটি রয়েছে সেই ভবনটি যারা ঘুরতে ভিতরে যাচ্ছেন অনেকটাই ঝুঁকিপূর্ণ। তো তারা এটু বলছেন যে আসলে বাকি অংশটুকু যেন ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলার কারণেই কিন্তু হয়তোবা যারা ঘুরতে আসছেন তারা হয়তো কোনো ধরনের বিপদ বা ঝুঁকিতে পড়বেন না। তো এই ছিল শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে থেকে আমার অবস্থান। আফরিন। নাজিম, আপনাকে ধন্যবাদ। ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ এর গুলিতে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং ফারাক্কার ন্যায্য পানির হিস্সা আদায়ে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে লং মার্চ ও সামাজিক জিয়াফতের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই চলছে প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী জহিরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জহিরুল, পুরো আয়োজনের বিস্তারিত জানাবেন এবং ঠিক কখন নাগাদ এই লং মার্চ শুরু হবে, সেই সাথে জিয়াফতের আয়োজনের বিস্তারিত জানতে চাই। আপনাকে ধন্যবাদ জানাই এবং দর্শককেও জানাতে চাই যে আজকে চাঁপাইনবাবগঞ্জে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ উপজেলার সরকারি হাই স্কুল মাঠে আমি দাঁড়িয়ে আছি। আপনাকে জানাতে চাই যে এই আজকে এলাকার যে হত্যা বা যে আগ্রাসন গুলো হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু মূলত তারা মূলত আজকের এই প্রতিবাদমূলক একটি আয়োজন করেছেন এবং তারা গরু কেটে কিন্তু মূলত আজকে এই প্রতিবাদটি করছেন। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব যে যারা এখানে দায়িত্বে আছেন তারা কি ধরনের আয়োজন করেছেন এবং কি কি উদ্দেশ্যে তারা কিন্তু মূলত এই আয়োজনটি করেছেন। আপনারা তো এখানে আয়োজন করেছেন, মূলত কেন এই আয়োজনটি করেছেন একটু যদি বলতেন। আপনারা ইতিপূর্বেই জানেন যে বিগত কিছুদিন আগে যে দিনাজপুরে যে সংঘর্ষ, ভারতের সাথে আমাদের যে মানসিকভাবে যে সংঘর্ষ আর কি, সেটার পরিপ্রেক্ষিতেই যে এখানকার মানুষের গিফট স্বরূপ ঢাকাতে আমাদের কিছু বড় ভাই আমাদের এখানে গিফট পাঠিয়েছে, যে ঢাকাতে আমাদের কিছু বড় ভাই আমাদের এখানে গিফট পাঠিয়েছে যে আপনারা গরু জবাই করে আপনারা একটু খাওয়া দাওয়া করেন। এইটাই। কেন গরু জবাই করছেন? মূলত গরু জবাই করছি বলতে যে ভারতের আগ্রাসন বিরোধী যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ মানুষের বিনোদপুরের যে অবস্থান, সেই অবস্থানটাকে উৎসাহিত করতে এটা আসলে করা। আপনি শুনছিলেন যে একজন সমন্বয়ক বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে যে বর্ডারে বা সীমান্ত এলাকায় যে হত্যাগুলো ঘটছে সেই হত্যাগুলোর প্রতিবাদেই কিন্তু মূলত আজকের যে এই আয়োজন সেটি কিন্তু তারা জানিয়েছেন। আর আমরা একটু জানতে পেরেছি যে ঢাকা থেকে যে একটি টিম আসছেন তারা লং মার্চের জন্য সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করবে বলে জানিয়েছেন। আমরা আরেকজন সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি তো এখানে আছেন, মূলত আপনারা কি ধরনের আয়োজন করছেন বা লং মার্চ হবে কিনা একটু যদি বলতেন। হ্যাঁ, লং মার্চ হবে। আমরা সীমান্তবাসীকে আশ্বস্ত করতে চাই, সীমান্তবাসীকে সাহস দিতে চাই, ঠিক আছে, তারা যেন ভয় না পায়। এই ভারতীয় বিজেপির যে গুলি করে তাদের প্রতিবাদে আমরা আসছি। সীমান্তবাসী আমরা জানি সাহসী, তারপরও সারা বাংলাদেশ থেকে আমরা এখানে এসে তাদেরকে এই বার্তা দিতে চাই যে আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি, সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে। আপনি শুনছিলেন দুজনের সাথে আমরা কথা বলে যেটি জানতে মূলত তারা এই ভারতের যে আগ্রাসন এবং হত্যা প্রতিবাদে মূলত আজকের এই আয়োজন। আমরা যেটি জানতে পেরেছি সকালে একটি গরু জবাই করা হয়েছে এবং কিছুক্ষণ পরে আরেকটি গরু জবাই করা হবে বলে জানিয়েছেন। এ ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। জহিরুল, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গার দামুরহুদায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের ধাক্কা লেগে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত 11:30টার দিকে উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাহিদ হোসেন এবং সুইট আহমেদ। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে রাতে মোটরসাইকেল
মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সুইট ও নাহিদ। এই সময় পুরাতন বাস্তুপুর গ্রামের একটি কামারের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দামুহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপ সেন্ট মার্টিনে 9 মাসের জন্য বন্ধ হয়ে গেছে পর্যটক যাতায়াত। দ্বীপটির পরিবেশ রক্ষায় এমন সিদ্ধান্ত কতটুকু প্রভাব ফেলবে এবং কী ধরনের কার্যক্রম বাস্তবায়ন হবে তা নিয়েই আলোচনা সর্বমহলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, শিগগিরই দ্বীপটি নিয়ে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে গৃহীত চূড়ান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হবে। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগে প্রতিবছর পর্যটন মৌসুমে ভ্রমণে আসেন লাখো পর্যটক। আগে প্রতি বছর অক্টোবর থেকে মার্চ 6 মাস দ্বীপটিতে পর্যটক গেলেও এর পরিবেশ রক্ষায় তা সীমিত করে চলতি মৌসুমে নভেম্বর থেকে জানুয়ারি 3 মাস করা হয়। এর মধ্যে শুধু জানুয়ারি মাসে পর্যটকরা রাত্রি যাপনের সুযোগ পাচ্ছে। ডিসেম্বরে শুরু করতে করতে 15 দিন পার হয়ে গেছে। 16 তারিখ থেকে কিছু লোকজন আমরা দেখেছি। ফেব্রুয়ারি মাস যদি পর্যটন মৌসুম না থাকে, দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে। এমন বিধি নিষেধের কারণে জীবিকা নিয়ে সংকটে পড়েছে পর্যটক নির্ভর দ্বীপের বাসিন্দারা। ব্যবসায়ীরা বলছেন, দ্বীপবাসীর জীবিকার পাশাপাশি পর্যটন খাতের বিনিয়োগের বিষয়টি মাথায় রেখেই পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতি বছর এটা নিয়ে আলোচনা হয়। আমাদের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, এটা কোটি কোটি টাকার সরকারি বিভিন্ন ব্যাংক থেকে লোন, যেখানে ব্যাংক সেক্টর ভেঙে পড়েছে এই লোনের কারণে। তা আমরা কিভাবে এই ব্যাংক লোনগুলো পরিশোধ করব? বাংলাদেশে একমাত্র এলাকা বলা যায় সেন্ট মার্টিন, যেখানে হচ্ছে কোনো কলকারখানা নেই, যেখানে হচ্ছে যান্ত্রিকতা নেই, যেখানে কার্বন নিঃসরণ হয় না। আগে বরং এর চেয়ে বেশি পরিবেশের ক্ষতি হতো যখন পর্যটক যেত না, ওই সময় ওখান থেকে জিনুক সামগ্রীগুলো আহরণ করতে স্থানীয়রা। অন্যদিকে পরিবেশবাদীরা বলছেন, কেবল বিধিনিষেধ আরোপ করে পরিবেশ রক্ষা সম্ভব নয়। আর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন জানায়, দ্বীপবাসীকে সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় করণীয় নির্ধারণে কাজ করছে সরকার। সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ করেছেন, ঠিক আছে, কিন্তু এই 9 মাস কী করবেন, কিভাবে পরিবেশ সুরক্ষা করবেন, কিভাবে এই পরিবেশকে উদ্ধার করবেন, সেটাও একটু জানানোর প্রয়োজন বলে আমি মনে করি। সেন্ট মার্টিনের স্থানীয় লোকজনের সাথে কথা বলে তাদেরকে নিয়ে আমরা কীভাবে পরিবেশ ও সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ উন্নয়ন করতে পারি, সেই বিষয়ে তাদের মতামতগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা কন্টিনিউভাবে পরিচালনা করব ভবিষ্যতে। সরকার ইতিমধ্যে চিন্তা করেছে পর্যটকবৃন্দ যাওয়ার পরে সেন্ট মার্টিনের যে প্লাস্টিক দূষণ এবং অন্যান্য যে পরিচ্ছন্নতার যে একটা সমস্যা দেখা দেয়, সেটিকে সমাধান করবার জন্য সরকার এখানে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। 8.5 কিলোমিটার আয়তনের এই দ্বীপে বাস করেন 10,500 মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। 4 মাস ধরে পাবনার হাসপাতালগুলোতে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, ফলে ভোগান্তিতে রোগী এবং স্বজনরা। হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে বেশি দামে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন তারা। সম্প্রতি রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ভ্যাকসিনের ঘাটতির কথা বলছে সিভিল সার্জন। দীর্ঘদিন ধরে পাবনা জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। সম্প্রতি পাবনায় কুকুরের আক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে জলাতঙ্ক ভ্যাকসিনের। বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও রয়েছে সংকট। প্রায় 4 মাস যাবৎ ভ্যাকসিন না থাকায় বিপাকে ভুক্তভোগীরা। আমাদের সদরে পাঠাচ্ছে, আমরা সদরে আসছি, কিন্তু সদরেও নেই। আমরা কোথায় যাব? এই টিকাটা ছাড়া আমাদের ফ্লাইট হবে না। সদর হাসপাতাল আসলে মিনিরা বলতেছে যে আমার এই টিকা নাই, আপনার টিকিট কাটে ডাক্তার সাথে যোগাযোগ করেন। তাহলে আমরা এরকম ভোগান্তি আমরা যাবো কই? সরকারি হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে বেশি দামে। কুকুরে কামড় দেওয়ার পরে যে জলাতঙ্কের টিকা, এটা পাবনার কোনো সরকারি হাসপাতাল পাবনা পৌরসভাতে নাই। এর ফলে উচ্চ মূল্য দিয়ে বেসরকারি কোম্পানির এই টিকাগুলো আমাদের কিনতে হচ্ছে। ভ্যাকসিন নিতে আইছিলাম, তা ভ্যাকসিন পেলাম না, নষ্ট টাকা দিয়ে কিনে নিতে হলো। যদিও দ্রুত এই সংকট নিরসনের কথা জানিয়েছে সিভিল সার্জন। সম্প্রতি দেখা যাচ্ছে যে কুকুরের কামড়ের প্রাদুর্ভাবটা বেড়ে গেছে, যে কারণে আমাদের যে প্রত্যাশিত যে ভ্যাকসিনটা আমরা পাই, সেই ভ্যাকসিনের পরিমাণটা কিছুটা কমে গেছে। এই বিষয়টা উল্লেখ করে আমরা ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা চিঠি প্রেরণ করছি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে জেলায় প্রতি মাসে 700 থেকে 800 ভ্যাকসিন প্রয়োজন। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। একসময় নাটোরের চলন বিলে সরিষার আবাদ হতো অনেক, কিন্তু এবছরের বিলম্বিত বন্যায় চাষ হয়েছে তুলনামূলক কম। বোরো ধানের আবাদের সময় পাওয়া যাবে না, সেই শঙ্কায় অনেকে করেনি সরিষার চাষ। ক্ষতি পোষাতে প্রণোদনা দেওয়ার কথা বলা হলেও কৃষি বিভাগের কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ চাষিদের। অন্যান্য বছর এই সময় চলন বিলে চোখে পড়ত বিস্তীর্ণ হলুদের সমারোহ। এবার চিত্র কিছুটা ভিন্ন, কারণ বিলম্বিত বন্যায় বোরো ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হয় শঙ্কায় এবার সরিষার চাষ কম করেছেন কৃষকরা। অতিরিক্ত বন্যা ও বৃষ্টির কারণে এবার আমাদের শস্যের আবাদটা রোপণ করতে আমাদের অনেক লেট হয়ে গেছে। মনে হয় এবার শস্যের উৎপাদন ভালো হবে না। যারা সরিষার আবাদ করেছেন তারা আছেন উৎপাদন নিয়ে দুশ্চিন্তায়, শঙ্কা ন্যায্য মূল্য পাওয়া নিয়েও। খুব একটা আবাদ এবার ভালো হয়নি, তা আশা করা যায় ফলনে ভালো পাওয়া যাবে। সরিষা বা যে কোনো ফসলেরই ন্যায্য মূল্য আমরা পাই না। সরিষা উৎপাদনের জন্য কোনো রকম প্রণোদনা পাইনি, এবং কোথায় কিভাবে দেওয়া হয় এটা আমাদের সঠিক জানা না। জেলায় সরিষার চাষ কম হওয়ার কথা স্বীকার করে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবছর দেরিতে বা নাবিতে অনেক বৃষ্টিপাত হয়েছে, ফলে বন্যার সৃষ্টি হয়েছে, এর জন্য কিছুটা আবাদ কম হয়েছে। সরিষার আবাদ যাতে বেশি বৃদ্ধি হয় এবং ভোজ্য তেল বাজারে থাকে, নিরাপদ ভোজ্য তেল, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। এবছর ৯,১৮৮ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে নাটোরে, যা গত বছর ছিল ১০,১৮৫ হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের মধ্য দিয়ে উন্নয়ন, দৃষ্টিভঙ্গি ও বিশ্বাসের জয় হয়েছে বলে জানিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রাজধানী দিল্লির নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপির প্রধান কার্যালয়ে বিজয়ী ভাষণে এই মন্তব্য করেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, এবারের নির্বাচনে প্রমাণ হলো বিগত বছরগুলোয় আম আদমি পার্টির দুর্নীতি এবং মিথ্যা রাজনীতিকে আর সহ্য করবে না দিল্লির জনগণ। তবে এখন সময় এসেছে রাজধানীকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি উন্নয়নের শিখরে পৌঁছানোর। এ সময় কংগ্রেসকে নিয়েও সমালোচনা করতে বাদ দেননি তিনি। ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ ফলাফলে দেখা যায় বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টিতে জিতেছে বিজেপি, আর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেয়েছে ২২টি আসন। এতে বিগত ২৭ বছরের পুরনো রাজনৈতিক প্রাচীর ভেঙে দিল্লিতে নতুন রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। দক্ষিণ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে তাবাসকো রাজ্যের এসকারগেসার শহরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ৪৮ জন যাত্রী নিয়ে একটি বাস কানকুন শহর থেকে তাবাসকো যাওয়ার পথে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই আগুন ধরে যায় বাসটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জনের। হাসপাতালে নেওয়ার পর বাকিদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাস এবং ট্রাকের ২ চালকও রয়েছে। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিশ্বের ৮ম বৃহৎ দ্বীপ কানাডার ভিক্টোরিয়া। এর মধ্যেই এবার সন্ধান মিলেছে এক আশ্চর্যময় বৃহৎ দ্বীপের, যার নেই কোনো নাম। গঠনগত দিক থেকে রয়েছে ভিন্নতাও। প্রথমবারের মতো এই দ্বীপের উপস্থিতি নিশ্চিত করে স্যাটেলাইট ল্যান্ডস্যাট ৮। এই দ্বীপে এখনও পাওয়া যায়নি মানুষের পায়ের চিহ্ন, তাই তো দ্বীপটি নিয়ে রয়েছে নানা কৌতূহল এবং রহস্য। একটি দ্বীপ, তার মধ্যে একটি লেক, যার মধ্যে রয়েছে আরেকটি ছোট দ্বীপ। সেই দ্বীপে থাকা একটি লেকে ছোট আরেকটি দ্বীপের অবস্থান। বিরল হলেও এমন অনন্য ভূতাত্ত্বিক গঠনের দেখা মিলেছে কানাডার নুনাভুতের ভিক্টোরিয়া দ্বীপে। প্রথমবারের মতো এ দ্বীপের উপস্থিতি নিশ্চিত করে স্যাটেলাইট ল্যান্ডস্যাট ৮। অপারেশন ল্যান্ড ইমেজারের মাধ্যমে উঠে আসে এর নানা চিত্র। স্যাটেলাইটের মাধ্যমে যে চিত্র প্রকাশ পেয়েছে তাতে দেখা যায় দ্বীপটি যে লেকে অবস্থিত এবং সেই দ্বীপের মধ্যে যে ছোট লেক রয়েছে তা প্রায় ১,০০০ ফুট চওড়া।
যা দেখতে অনেকটা ঘোড়া আকৃতির। যদিও এই লেকের নাম কি তা এখনও জানা যায়নি। এদিকে এই লেকের মধ্যে যে দ্বীপ রয়েছে এর আয়তন অনেক বিশাল, যার সন্ধান মিলেছে ভিক্টোরিয়া দ্বীপের দক্ষিণ উপকূল থেকে প্রায় 90 কিলোমিটার দূরে একটি আঙুল আকৃতির লেকে। ভিক্টোরিয়া দ্বীপটি তার বিশালতার কারণেই জায়গা পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও। দ্বীপটি কানাডিয়ান আর্কটিক দ্বীপপুঞ্জের একটি অংশ, যা কিটলাইনেক নামেও পরিচিত। তবে বিশ্লেষকদের মতে এ দ্বীপে এখনও পাওয়া যায়নি মানুষের পায়ের চিহ্ন। হাজার হাজার দ্বীপ ও লক্ষাধিক লেক দ্বারা বিস্তৃত এই অঞ্চলটির অনেক অংশই এখনও রয়েছে মানুষের অনুসন্ধানের বাইরে। রয়েছে এ নিয়ে কৌতূহল, অজানা রহস্য। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। বাফুফের সভাপতির সাথে আলোচনার পরও শনিবার অনুষ্ঠানে যোগ দেয়নি বিদ্রোহী 18 ফুটবলার। তবে এখনও সংকট সমাধানের আশায় আছেন উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অন্যদিকে নিজের অবস্থানে কঠোর কোচ নিউ স্কোয়াড নিউ ফিচার দর্শনে এগোচ্ছেন পিটার বাটলার। শনিবার সন্ধ্যা নামার খানিক আগে মাঠের অনুশীলন থেকে ক্যাম্পে ফিরছেন নারী ফুটবলাররা। এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোচ পিটার বাটলারের সেশনটা ছিল ক্লোজ ডোর। বৃহস্পতিবার কোচ খেলোয়াড় দ্বন্দ্বের কারণ খুঁজে রাত 9টা নাগাদ করণীয় সুপারিশমালা সহ সভাপতি বরাবর রিপোর্ট জমা দেয় বাফুফের বিশেষ কমিটি। জানা গেছে তারপর রাত 2:30টা পর্যন্ত বিদ্রোহ করা ফুটবলারদের সাথে একক ও দলগত বৈঠক করেন সভাপতি তাবিদ আওয়াল। মেয়েদের ট্রেনিংয়ে যোগ দিতে অনুরোধও করেন তিনি, কিন্তু শনিবার সকাল বা বিকেল কোনো সেশনেই যোগ দেননি সাবিনারা। প্রেসিডেন্টও তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। আমি যেহেতু সেই আন্ডার 12 থেকে ওদেরকে নিয়ে এসে হাতে ধরে এখানে নিয়ে এসেছি, সে কারণে আমার খারাপ লাগাটা অনেক বেশি। তো আমি চাবো ওরা ফিরে আসুক। আমি এখনও চেষ্টা করে যাচ্ছি এবং আমার বিশ্বাস ওরা ফিরে আসবে। ওরা হয়তো একটা অভিমানে আসে। তবে এ নিয়ে মোটেও মাথা ব্যথা নেই নারী দলের কোচ পিটার বাটলারের। তার ভাবনায় এখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সামনের দুটি ম্যাচ। আমি কোনো মন্তব্য করতে চাই না। ট্রেনিং করাতে যাচ্ছি, সঠিক সময় হলেই আরব আমিরাতের সঙ্গে খেলার জন্য দল ঘোষণা করা হবে। তবে জেনে রাখুন, নতুন দল, নতুন ভবিষ্যৎ। কোচের এমন বক্তব্যে বেশ পরিষ্কার ধারণা পাওয়া যায় যে অন্তত 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ সংযুক্ত আরব আমিরাতের সাথে ম্যাচের জন্য দলে থাকছেন না বিদ্রোহ করা 18 ফুটবলারের কেউই। জানা গেছে দ্রুতই নারী ফুটবলারদের সাথে চুক্তি সারবে বাফুফে। তবে সেখানে বিদ্রোহী ফুটবলাররা থাকবেন কিনা তা পরিষ্কার নয়। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। লা লিগায় মাদ্রিদ ডার্বিতে জেতেনি কেউই। দুই মাদ্রিদের ম্যাচ পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়েছে। রিয়াল মাদ্রিদের মাঠে 1-1 গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরু থেকেই ডমিনেট করলেও আগে লিড পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের 35 মিনিটে গোল করেন অ্যাটলেটিকোর আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। পেনাল্টি থেকে লিড এনে দেয় দলকে। এই 1 গোলেই শেষ হয় ফার্স্ট হাফ। সেকেন্ড হাফের মিনিট 5 মধ্যেই সমতায় ফেরে রিয়াল। কিলিয়ান এমবাপ্পের গোলে ম্যাচে ফেরেন মাইটি মাদ্রিদ। আর এরপর বহু চেষ্টা করেও দুই মাদ্রিদের কেউই স্কোর লাইনে বদল আনতে পারেনি। 1-1 গোলেই শেষ হয়েছে ম্যাচ। এই ড্রতে সবচেয়ে বেশি লাভ হয়েছে বার্সেলোনার। রাতে সেভিয়াকে হারালেই অ্যাটলেটিকোর চেয়ে 1 ও রিয়াল থেকে মাত্র 2 পয়েন্টে পিছিয়ে থাকবে এফসি বার্সেলোনা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।